তো আজকে স্টার্ট করব হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য রিং এর জন্য। রিং এর ক্ষেত্রে কি হয়, আগের দিনের যে উদাহরণগুলো আমরা করেছিলাম আগের ক্লাসে, সেখানে ছিল কি একটা স্ট্রেট লাইন বা কোনো একটা তার, কি একটা ত্রিভুজ, কি চতুর্ভুজ, তাদের প্রত্যেকটা বাহু আছে। বাহুর কথা যদি ভাবা যায় তার একটা শেষ আর শুরু আছে। রিং এর ক্ষেত্রে কিন্তু ঠিক তা নয়। রিং এর ক্ষেত্রে কি তাই? রিং এর ক্ষেত্রে তো তা নয়। এবার সর্বদাই যে আমরা রিং নিয়ে করব তাও নয়, লুপের ক্ষেত্রে করব, যে লুপটার কিন্তু শুরু শেষ নেই। তাহলে একটু একটু করে আসি। চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার পরিবাহী লুপ, যেটা সিম্পলিয়েস্ট এদের উদাহরণের মধ্যে সব থেকে যেটা সহজ সরল উদাহরণ, সেটা হচ্ছে গিয়ে বৃত্তাকার একটা লুপ। তো বৃত্তাকার লুপের কথা যদি ভাবি, আগে এই ছবিটা সম্বন্ধে ভালো করে বুঝি, সব কটা নিয়ে আইডিয়া নিই, তারপরে আস্তে আস্তে থিওরিতে যাব। ভালো করে তাকাও। যদি আমরা ভাবি লুপের ক্ষেত্রে কি হয়, এই যে আমার লুপটা আছে এখানে, ঠিক আছে, ধীরে ধীরে বলছি, প্রত্যেকটা কথাকে শুরু থেকে মন দিয়ে শুনে। এই যে বৃত্তাকার লুপ, সাইড থেকে দেখছি, তাহলে এদিক দিয়ে কারেন্ট যেটা আসছে সেটা হচ্ছে আই কারেন্ট আসছে, পুরো তার দিয়ে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? তার দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তড়িৎ প্রবাহের দিক কোনটা? এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। সেন্টারের কথা যদি বলি এখানে, তাহলে আমি নিয়ম কি বলেছিলাম? রাইট হ্যান্ড পাম রুল। রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী তাহলে তারটার কাছে এরকম ভাবে ভাববো, বুড়ো আঙুলটা হচ্ছে গিয়ে কারেন্টের ডাইরেকশন, আমার আঙুলগুলো যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, সেটা কি? চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন। তাহলে বি এর ডাইরেকশন হচ্ছে ঠিক কিন্তু উপরে। আবার যদি আমি এখান থেকেও ভাবি, কারেন্ট যাচ্ছে এদিকে, এই যে লুপটাতে কারেন্ট যাচ্ছে এদিকে, আমার আঙুলগুলো কোন দিকে উঠছে? উপর দিকে উঠছে। মানে এই রিংটা কিন্তু এরকম আছে, এইরকম। বোঝা গেল কি বললাম? 3D ফিগার একটু কল্পনায় আনতে হবে। যে এই ঘড়িটা যদি আমি কল্পনা করি, এরকম এরকম অবস্থায় আছে। বোঝা গেল কি বলছি? এবার আমি আঙুল দিয়ে দিয়ে ভাবছি কোথায় কি আছে, বৃত্তটা সেন্টার। তাহলে আমি যদি ওই মাথায় ভাবি, তাহলে এখানে কি পাল্টে যাবে? কারেন্টের ডাইরেকশন, এটা আঙুল উপর দিকে, এটা কারেন্টের ডাইরেকশন, আঙুল কিন্তু সেই উপর দিকেই উঠছে। ক্লিয়ার? তাহলে যত রাজ্যের যা ডাইরেকশন, আমি কিন্তু সেন্টারে একই দিকে পাচ্ছি। এমন নয় যে এই পয়েন্টটার জন্য একরকম, এই পয়েন্টটার জন্য একরকম, এই পয়েন্টটার জন্য একরকম, এই পয়েন্টটার জন্য একরকম। যতগুলো পয়েন্ট আছে এবং যে কোটি কোটি পয়েন্ট আছে, সব পয়েন্টেই যদি বিচার করি দেখবো সেন্টারে কিন্তু একই দিকেই কাজ করছে। বোঝা গেল? দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করার মতো বিষয়, যদি আমি একটা সার্কেল ড্র করি, সার্কেলের ধরো সার্কেল যদি আমি এখান থেকে শেপ থেকে নিই, সার্কেল ড্র করলাম, এই তো হয়ে গেল গন্ডগোল। সার্কেলটাকে যদি ড্র করি, এইখানে ড্র করি, এইখানে যদি আমি সার্কেলটাকে ড্র করি, দেখতে পাচ্ছ সবাই? বেশ। আর তাকাও তো, সেন্টার থেকে যদি আমি এই বিন্দুতে কথা বলি, তাহলে তড়িৎ প্রবাহ এই রকম যাচ্ছে। তাহলে এখানে যে ট্যানজেন্ট যদি আমি ভাবি বা স্পর্শক যদি ভাবি, অ্যাঙ্গেল কত হলো, এদিকে অ্যাঙ্গেল কত হলো। এবং এটা আমাদের কমন সেন্স আছে যে বৃত্তের ব্যাসার্ধ সকল সময় তার স্পর্শকের, মানে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের সাথে লম্বই হয়। তাহলে অ্যাঙ্গেল সম্বন্ধে আমাদের কিন্তু একটা ধারণা চলে এলো। তাহলে এটা মুছি, অ্যাঙ্গেলটা বোঝা গেল। এবার যদি আমি এখানে তারটাকে একটু আঁকি, আগের দিনের ছবিটা, এখানে পয়েন্ট পি, এই অ্যাঙ্গেলটা নিচ্ছিলাম, এটা কে ছিল? তার। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে তার, ঠিক কি ঠিক না? যে পয়েন্টটা বিচার করছি পি, তাহলে এইটা হচ্ছে কি আমাদের সেই পি পয়েন্ট। পি পয়েন্ট
তারের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, পি পয়েন্ট তারের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, সেই অ্যাঙ্গেলটা মাপছিলাম তড়িৎ প্রবাহের দিকের সাথে। তড়িৎ প্রবাহের দিকের সাথে তারের সাথে অ্যাঙ্গেল মানে কিন্তু মানে আমি আগের দিন বারবার যেটাকে বারবার বলতে গিয়ে কিন্তু এই কথাটা ইউজ করছি, এটাও তো অ্যাঙ্গেল তারের সাথে, আর উপরের দিকের এটাও অ্যাঙ্গেল। তো কোনটা নেব? তড়িৎ প্রবাহের দিকের সাথে অ্যাঙ্গেল। তাহলে তড়িৎ প্রবাহের দিকের সাথে অ্যাঙ্গেল যদি ভাবা যায়, তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এটা, এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90। সূত্র কি ছিল আমাদের? ডিবি ইজ ইকুয়াল টু আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার, আর কনস্ট্যান্ট হিসাবে ছিল মিউ নট বাই 4 পাই। মনে আছে সব? তো চলো মুছে ফেলি, এগুলো তো আমাদের দরকার নেই, মুছে দিলাম। আর এই বৃত্তটাকে মুছে দিলাম, ডিলিট। এবার একটা একটা করে আসি। যতটা বললাম কোনো সমস্যা? কিছু সমস্যা নেই। এবার দেখবো বি এর ডাইরেকশন কোথা। প্রত্যেকটা কোন দিকে ডাইরেকশন ছিল? সেন্টারে, উপর দিকে, নিচ থেকে উপর দিকে। দেখো বলে রেখাগুলো তাই দেখানো আছে, নিচ থেকে উপর দিকে। এবার যদি এমন হতো বৃত্তটা যদি আমার খাতার উপরে হয়, বৃত্তটা যদি খাতার উপরে হয়, কারেন্ট কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার উল্টো দিকে? উল্টো দিকে। তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি কারেন্ট গিয়ে থাকে, দেখো কারেন্ট যাচ্ছে এরকম, তাহলে বলরেখা কোন দিকে বেরোচ্ছে? বোর্ড থেকে বাইরের দিকে, বোর্ড থেকে বাইরের দিকে। তাহলে ডাইরেকশন কেমন দেখাবো? ডাইরেকশন দেখাবো ডট। ক্লিয়ার? আমি কিন্তু একে একে প্রত্যেকটা ধাপকে আনছি এই কারণে, এরপরে কিন্তু কারেন্টের উল্টো দিকেও দেখাবো। যদি উল্টো আরেকটা ছবি আনি, ভালো করে বুঝো, যত ভালো এই কনসেপ্টটা তৈরি হবে, এরপরে নিউমেরিক্যাল থেকে শুরু করে সবকিছু কিন্তু ততটাই সুবিধার হবে। তাহলে দুটো ধরো সার্কেল আঁকলাম, একটাতে ঘড়ির কাঁটার দিকে আমি কারেন্ট পাঠাচ্ছি, আর একটাতে ঘড়ির কাঁটার উল্টো দিকে কারেন্ট পাঠাই। তাহলে এখানে এখানে আমার আঙুল কোন দিকে? কারেন্টের দিকে যাচ্ছে, কোন দিকে? বোর্ড ভেদ করে ভিতর দিকে। তাহলে সেন্টারে, তাই তো, ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে কারেন্ট, আমার আঙুলের দিকে কারেন্টের দিকে। আঙুল কোন দিকে বেরোতে চাইছে? বোর্ড থেকে বাইরের দিকে। এর উপরে খুব সুন্দর সুন্দর অঙ্ক আসতে পারে, দেখাবো, এক্ষুনি অঙ্ক দেবো। তাহলে এতটুকু বোঝা গেল যে ঘড়ির কাঁটার দিকে কি হবে, কি করব ডাইরেকশন, ঘড়ির কাঁটার উল্টো দিকে নিলে পরে আমি কি ডাইরেকশন নেব। ক্লিয়ার? আর ল যেটা আছে আমাদের আগের দিনের যে ল, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আর যেহেতু ব্যাসার্ধ এর সাথে সমান, সেই জন্য এ স্কোয়ার এসে। ওকে, চলো। তো প্রুফ তো হয়ে গেল। এবার আমার ইকুয়েশনটাকে একটু ক্লিয়ার করি, যে সম্পূর্ণ লুপের জন্য মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? সম্পূর্ণ লুপ। তাহলে আমার বৃত্ত আছে এখানে, বৃত্ত, এটাকে ধরেছি এ, অ্যাঙ্গেল কত তৈরি করেছে? 90 ডিগ্রি। তাহলে বি ইন্টিগ্রেশন ডিবি নি, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। আই কারেন্ট নি, আই কারেন্ট নিলাম, আই ডিএল সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন। আই কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। আর এক্ষেত্রে কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ধরা হয়েছে? এ। তাহলে এ স্কোয়ার হয়ে বেরিয়ে চলে আসবে। একে একে আনি, একে একে আনছি। মিউ নট বাই 4 পাই, আই কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, আর স্কোয়ারকে এ স্কোয়ার করলাম, বাইরে বার করলাম। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে ওটাও গেল। পরে থাকলো শুধু হচ্ছে গিয়ে ডিএল। ডিএল মানে হচ্ছে গিয়ে এখানে তারের উপরে যে ছোট্ট টুকরো কল্পনা করা হয়েছিল সেইটা। তাহলে এই ডিএল
গোটা যদি পাক খায় কতটা হয়? বৃত্তটার ডিএল গোটাটা যদি পাক খায় তার বরাবর, তাহলে কত হয়? 2 পাই। আর এর জায়গায় কত বসাবো? এ, তাহলে 2 পাই এ। তাহলে ইকুয়েশন দাঁড়িয়ে গেল আমার এখান থেকে মিউ নট বাই আই 4 পাই এ স্কোয়ার ইন্টু 2 পাই এ। এখানে এ আর স্কোয়ার কাটলো, 2 কাটলো, 2 কাটলো, তাহলে কি দাঁড়ালো? মিউ নট আই বাই 2a, মিউ নট আই বাই 2a। বোঝা গেল? পরিষ্কার? ওকে, তাহলে এতদূর পর্যন্ত কমপ্লিট। চলো নেক্সট। মিউ নট দিক নির্ণয়ের ক্ষেত্রে এবার আসি। দিক নির্ণয়ের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমরা মাথায় রাখবো, ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে? আমি তো বলবো যে দিক নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম না মেনে হাত দিয়ে একবার পরীক্ষা করা ওইখানেই। কারণ লুপ পরের দিকে যখন একটু নিট যেই লেভেলের কোশ্চেনকে সলভ করাবো তখন কিন্তু একটু কঠিন জটিল জটিল আসবে। যেমন এরকম লুপ হবে, এই আসলো এই চলে আসলো, এরকম এসে এই চলে যাবে, এই ধরনের নানা রকম লুপ আমি বানাবো। এবং ওই বানানোর সময় কি হয়, প্রত্যেকটা আর্টসে গিয়ে যদি নিজে না টেস্ট করতে জানা থাকে তাহলে পরে কিন্তু ভুল হবে। সেই জন্য আমি বলছি কোনো নির্দিষ্ট নিয়ম না ফলো করে, নির্দিষ্ট একটা জিনিস না মুখস্থ করে নিয়মটাকে ফলো করা বেটার। তাহলে আবার একবার বলে দিই, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে পরে কোন দিকে হলো? ভিতর দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে পরে ক্রস। ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে পরে কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। এবার প্রশ্ন হচ্ছে যে দুটো সার্কেল আছে, একটাতে যাচ্ছে হচ্ছে গিয়ে I1 কারেন্ট, আরটাতে যাচ্ছে হচ্ছে I2 কারেন্ট। আর আমি বিশেষ কথা কিছু বলবো না। I1 I2 ডাইরেকশন যদি সেম দিকে হয়ে থাকে লুপের ক্ষেত্রে, তাহলে দুজনের জন্য যে বি সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফিল্ড যেটা সৃষ্টি হবে, তার ইন্টেন্সিটি তো দুজনের যোগফলের সাথে সমান হবে, ডাইরেকশন যদি সেম হয়। ঠিকই ঠিক না? এবং প্রথমটার জন্য যদি বলি B1, দ্বিতীয়টার জন্য যদি বলি B2, তাহলে সেন্টারের নেট বি কি হবে? B1 প্লাস B2, B1 প্লাস B2। অপোজিট রকম ভাবে যদি বলি যে এই কারেন্টটা এদিকে যাচ্ছে আর এই কারেন্টটা উল্টো যাচ্ছে, I2 উল্টো যাচ্ছে, তাহলে এটার জন্য সৃষ্টি হওয়াকে বললাম B1, I2 এর জন্য সৃষ্টি হওয়াটাকে বললাম B2, তাহলে B নেট ইজ ইকুয়াল টু কি হবে? B1 মাইনাস B2। এবার প্রশ্ন হচ্ছে B1 মাইনাস B2 কখনো 0 হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, কখনো পজিটিভ হতে পারে। কেন? B1 যদি B2 থেকে বড় হয়ে যায় তাহলে B1 এফেক্টিভ হবে, B2 যদি B1 এর থেকে বড় হয়ে যায় তাহলে নেগেটিভ ভ্যালু চলে আসবে, B1 B2 যদি সমান হয়ে যায় 0 হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, আরেকটা কথা যেটা না বললেই নয়, ইকুয়েশনটাকে যদি খেয়াল করি, আমাদের যে ইকুয়েশন এলো, এই ইকুয়েশন আমাদের কি কি বলে যে বি কি কি কারণে লুপে বাড়তে বা কমতে পারে। এক, তড়িৎ প্রবাহের সাথে বি কিসে আছে? সমানুপাতিতে, মানে কারেন্ট যত বাড়াবো ম্যাগনেটিক প্রাবল্য, চৌম্বক প্রাবল্য তত বেড়ে যাবে। ব্যাসার্ধ যত বাড়াবো তত কমে যাবে, এ যেহেতু ভাগে আছে। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস মাথায় রাখো, মিউ নট আর 2 তো কনস্ট্যান্ট, মাথায় রাখার দরকারই নাই। আই যত বাড়াবো বি তত বাড়বে, আর ব্যাসার্ধ বা এ যত বাড়াবো তত বি কমবে। তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেছে। আর একটা জিনিস, যদি একই লুপে প্যাচের সংখ্যা যদি বাড়ে তাহলে কি করব? এক একটা লুপের জন্য এক এক করে বাড়ছে, তাহলে যদি 10টা প্যাচ হয় তাহলে 10 ইন্টু বি। একটার জন্য যদি বলি বি, তাহলে 10টা প্যাচ যদি হয় 10 বি, 100টা প্যাচ যদি হয় 100 বি। সেই জন্য ইকুয়েশনটা এখানে আছে মিউ নট ক্যাপিটাল এন আই বাই 2a। ইকুয়েশন কি ছিল আমার? মিউ নট আই বাই 2a। এখানে ব্র্যাকেটে দেখো ক্যাপিটাল এন আনা হয়েছে, ক্যাপিটাল এন হচ্ছে গিয়ে পাক সংখ্যা। আমি যে লুপটা নিয়েছি, লুপে যদি একটা তার না থাকে, যদি তারের 5 থাকে, পাক হতেই থাকে,
তাহলে মিউ নট আই ইন্টু এন বাই 2a। ক্লিয়ার? চলো নেক্সট। অর্ধবৃত্ত পরিবাহী লুপের কেন্দ্রে কি হতে পারে তোমরা নিজেরা আগে ট্রাই করো। এটাকে আমি একটু মানে সিম্পলিফাই করি। এই হচ্ছে গিয়ে অর্ধবৃত্ত, ঠিক তো? এই সেন্টারে আমি বার করতে যাচ্ছি। তাহলে বার যদি করি তো এখানে যে অর্ধবৃত্তটা আছে, যদি সেন্টারের কথা বলি, সেন্টারের কথা যদি বলা যায় তাহলে ধরে নিলাম এখানে ডিএল কল্পনা করছি, তাহলে এখানে যে কোণটা তৈরি করলে এটাও 90 ডিগ্রি কোণ তৈরি করলো। কারেন্ট যাচ্ছে কত? আই। এই দিক বরাবর গিয়ে কারেন্ট সেই আই গেল। কারেন্ট আই নিয়ে কোনো সমস্যা কিন্তু এখানে নেই। কারেন্টের জন্য ডাইরেকশন দেখে নিয়ে একবার চেক করে নিই। এদিকে যদি কারেন্ট হয় এদিকে ডাইরেকশন বলছে, এদিকে যদি কারেন্ট হয় এদিকে মানে বাইরের দিকেই ডাইরেকশন বলছে, মানে ডাইরেকশন যদি ভাবা যায় তো ডট বাইরের দিকে, বাইরের দিকে মানে ডট। প্রশ্ন হচ্ছে আর্চ যেটা আছে, পরিধি যেটা আছে, সেটা কিন্তু দৈর্ঘ্যের সাথে, সেন্টারের সাথে যে দৈর্ঘ্য, ব্যাসার্ধ বলো আর এ বলো আর চলো যাই বলো, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কিন্তু ব্যাস সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সে কি এফেক্ট ফেলবে, সেইটাকে ভাবতে বলছি আমি। ভাবো, ভেবে নিজেরা আগে ট্রাই করো, করার পর তারপর আমি বলবো। একটু সিম্পলিফাই তো করে দিলাম, করো। তাহলে এখানে হলো কি, আমি যদি বলি এটার জন্য B1 ফর দিস, B2 ফর দিস। B1 এর জন্য আগে ক্যালকুলেট করে নিই। তাহলে কি লিখবো? মিউ নট আই বাই 4 পাই, আর কি ছিল মনে হয় যেন এ ছিল না 2a ছিল না, একবার আমি ফাইনাল রেজাল্ট বলছি, মিউ নট আই বাই 2a 4 পাই এ। আর অ্যাঙ্গেল এখানে কত ছিল? সাইন 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এবার স্ট্রেট লাইন তারের ক্ষেত্রে, অর্থাৎ এইটার জন্য যদি ভাবি, তড়িৎ প্রবাহের দিকের সাথে কোণ, তাহলে এই তার তড়িৎ প্রবাহের দিকের সাথে সমান্তরাল বলতে পারো বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলতে হবে। হয় বলতে হবে সমান্তরাল আছে, নালে বলতে হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে। মোট কথা অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এখানে কত বসাবো? যা সূত্র থাকা সব থাকলো। সাইন 0 ডিগ্রি মানে ভ্যালু কত হলো? 0। তাহলে এখানের সাথে 0 গুণ হয়ে গিয়ে আলটিমেট B2 ভ্যালু জারি যাবে কত? 0। তাহলে এফেক্টিভলি কিন্তু আসবে আমাদের কি এটাই। চলো এখানে পুরো নোট বানিয়ে দেওয়া আছে। আইডিয়াল সাইন, আমি কি করে দেখাবো? করে দেখাবার দরকার নেই তো। তাহলে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন 90 ডিগ্রি। কেন হলো? আর্চটার জন্য বলছি, এই যে আর্চ, আর্চের জন্য, আর্চের এখানে আর যদি বলি বা এ যদি বলি, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ স্পর্শক সকল সময় ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণেই থাকে। তাহলে সাইন 90 ডিগ্রি হলো, ডিএল এর ইন্টিগ্রেশন হবে, ডিএল এর ইন্টিগ্রেশন হলে পরে দাঁড়াবে কি? ডিএল এর ইন্টিগ্রেশন দাঁড়ালে যেহেতু অর্ধবৃত্ত তাই 2 পাই এর জায়গায় পাই এ, পাই আর, আর এর জায়গায় বসাবো এ, তাহলে পাই এ। তাহলে ডিএল এর জায়গায় আসলো পাই এ, উপরে থাকলো কি মিউ নট আই বাই 4 পাই এ স্কোয়ার ইন্টু পাই এ, কাটাকুটি করে মিউ নট আই বাই 4 এ, এটাই থেকে যাবে। স্ট্রেট লাইনের জন্য আসবে না। কেন আসবে না? কেন? প্রবাহর দিক আর তারের দিক 0 ডিগ্রি। ওকে, এবার একটা স্পেশাল কেস এনেছি, প্রতিবারের মতো যেমন আনি, জেনারেল ফর্মে ফেলে দেওয়া, কারণ কোশ্চেনে তোমাদেরকে বারবার পাজেল করার চেষ্টা করবে কোশ্চেন সেটা। তো একটা জেনারেল ফর্মে নিয়ে চলে আসবো যেখানে কিনা সব পাঁচ জন্য অ্যাপ্লিকেবল হবে। তো বৃত্তাকার চাপের কেন্দ্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হবে বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, তোমরা ফার্স্টে ট্রাই করো, তারপরে আমি বলছি কি কি ইনফরমেশন মোটামুটি আছে। এখানে ধরে নাও ছোট্ট একটু দৈর্ঘ্য ডিএল আছে, এটা হচ্ছে আর্চ, পুরোটা আর্চের একটা টুকরো ডিএল ধরে নাও, হলো। আর দূরত্বে এখানে পয়েন্টে আমি ডিবি বার করব, আর আর্চটা সেন্টারে যে কোণ করছে সেটা হচ্ছে থিটা। ভালো করে কথাটা শোনো,
আর্চটা সেন্টারে যেমন 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 অর্ধবৃত্ত যদি হয় আর্চটা, তাহলে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? থিটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। যদি অর্ধ মানে 1/4 হয় তাহলে অ্যাঙ্গেল কত করছে? 90 ডিগ্রি। এইটা বলতে চাইছি, এই আর্চটা সেন্টারে থিটা কোণ করছে। বোঝা গেল কি বললাম? আর্চ কোণ করেছে হচ্ছে থিটা। তাহলে এইরকম কন্ডিশনের চেষ্টা করো, যদি না হয় দেখো তো আমি পুরো করেই দেবো। চলো করো, আগে নিজেরা ট্রাই করো। এখানে আর্চের কথা যদি ভাবি, তাহলে আর্চের কথা যদি ভাবা যায়, দেখতে পাচ্ছি যে আর্চের এখানে ছোট্ট একটা অংশ, আমরা ছবিটাকে নিয়ে আসলাম এখানে সাইডে, আগে ছবিটাকে বুঝি। এই ছোট্ট এখানে একটা অংশ ধরলাম ডিএল, হলো? তাহলে ডিএল যে ছোট্ট অংশ, তার সাথে যে পয়েন্টে আমি বার করছি, আগের ছবিটাকে আঁকি যেটা তোমরা চিনে অভ্যস্ত, এটা ছিল তার, তারে কারেন্ট যাচ্ছিল আই, এখান থেকে দূরত্ব ছিল পি, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে থিটা, দিয়ে সূত্র হয়েছিল আমাদের কি? ডিবি ইজ ইকুয়াল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর এখানে কি গুণ ছিল বলো? মিউ নট বাই 4 পাই ইজ ইকুয়াল টু ডিবি, ইন্টিগ্রেশন করে টোরে বেরোবে। এটাই তো ছিল, এটাই তো করবো। তাহলে আমাকে এখন এই ছবিটার সাথে এই ছবিটাকে সিমিলারিটিতে আনতে হবে, যে কোনটাকে কি ভাববো আর কিভাবে কাকে কি বসাবো। তাহলে এখানেও কিন্তু আমরা ছোট্ট একটা টুকরো ভেবে নিয়েছিলাম ডিএল, নিশ্চয়ই ভুলে যাওনি। তাহলে ওই সেই দেখো ডিএল, আর এই যে তোমার বাইরে থাকা বিন্দু পি, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার সেই বাইরে থাকা বিন্দু বি। তাহলে ওই দূরত্ব তার সাথে যত কোণ করছিল, এই দূরত্বটা তারের সাথে, বা ভালো করে বলে তড়িৎ প্রবাহের দিকের সাথে যে কোণ করছিল, তড়িৎ প্রবাহের দিকের সাথে কোণ মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে এখানে তড়িৎ প্রবাহের দিক নিশ্চয়ই দিকে কোথাও একটা আছে, অ্যাঙ্গেলটা কত হবে? 90। তাহলে একটা জিনিস বোঝা গেল যে এখানে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এক, ডিএল, ডিএল আমার চালক, সাইন 90 ডিগ্রি মানে কত হয়ে যাবে? 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে একটু একটু করে আসি, মিউ নট বাই 4 পাই, আই কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আপাতত আর স্কোয়ারকেও বার করে দিলাম। সাইন 90 ডিগ্রি ভ্যালু যেহেতু 1, তাহলে এখানে 1 নিয়ে বেরিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশনে পড়ে থাকলো শুধু ডিএল। এবার প্রশ্ন হচ্ছে ডিএল মানে কি? আর্চ স্টার লেন্থ। ডিএল মানে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে আর্চ স্টার লেন্থ, ডিএল নয়, ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে আর্চ স্টার লেন্থ। তাহলে আর্চের লেন্থ কি হয়? বৃত্তচাপ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কোণ, এস ইজ ইকুয়াল টু আর ইনটু থিটা। এস কত? বৃত্তচাপ যেটা আছে এল। আর কত? আর আর ধরতে পারো, ব্যাসার্ধ যদি এ বলে এর ক্যাপিটাল আর বলা আছে, বুঝিয়ে দাও ক্যাপিটাল আর। থিটা কত? থিটা। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হলো? আর থিটার ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি বসাবো? আর থিটা। তাহলে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কে ছিল? ক্যাপিটাল আরটা, এটা আমাদের আর ছিল, তাই না? এটা আমাদের আর ছিল। তাহলে এখানে আর মানে কিন্তু দেখো সিমিলার করো, এটাই কিন্তু আর। তাহলে বসালাম এখানে আর স্কোয়ার, ডিএল এর জায়গায় কি বসাবো? আর ইনটু থিটা, আর আর কাটলো, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই থিটা বাই 4 পাই আর। এটাই তো আছে, এটাই আছে। কিন্তু তোমরা অঙ্ক করতে যাবে, অঙ্ক মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে একটাই, এখানে থিটার যে গল্পটা আছে, এই থিটা মনে রাখতে হবে কিন্তু লেন্থের, অর্থাৎ বৃত্তচাপের জন্য থিটা। অর্থাৎ এখানে তুমি যদি ডিগ্রি নিয়ে ডাইরেক্ট কাজ করতে যাও, ফলা উত্তর মিলবে না। যেমন ধরো আমি একটা উদাহরণ বলি,
যদি 1/4 হয়, 1/4 যদি বৃত্তচাপ বলি, তাহলে কত হলো? সেন্টারে কোণ কত হবে? একদম তোমরা খুশি মনে এখানে 90 ডিগ্রি বসিয়ে দেবে, একদম দেখবে চারটে অপশনের মধ্যে 90 ডিগ্রি দিয়ে কোনো উত্তরই নাই। বোঝা গেল? মাথাটা পাজাল হয়ে যাবে যে সব শিখলাম, এটাই সূত্র, হচ্ছে না কেন। মনে রাখতে হবে এখানে 180 ডিগ্রি হচ্ছে কোণকে বলে, 180 ডিগ্রি বলে কোণকে। 180 ডিগ্রি যে বৃত্তচাপ তৈরি করে তাকে বলে কত? একদম মাথায় ঢুকলো? তাহলে 180 ডিগ্রি হচ্ছে গিয়ে কোণ। আমাদের এখানে কোণের কোনো গল্পই নেই। থিটা এখানে কার কথা বলা হয়েছে? বৃত্তচাপের জন্য। S = r থিটা, বৃত্তচাপ বার করে, মাত্রাগতভাবে ভুল হয়ে যাবে। যদি ওখানে 90 ডিগ্রি বসায় মাত্রাগতভাবে ভুল হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার 180 ডিগ্রি মানে পাই, তাহলে 90 ডিগ্রি মানে থিটা আমার এখানে কত হলো? তাহলে থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই নয় কি? এই অঙ্কটার জন্য তাহলে 90 ডিগ্রি মানে কি হবে? π/180 ইন্টু 90 মানে হয়ে গেল 2, মানে বসাবো কত? π/2। তাহলে এখানে থিটার জায়গায় কত বসাতে তোমাকে? π/2। দেখবে চারটে অপশনের সাথে সুন্দর মিলে গেছে, কাজও মিটে যাচ্ছে। মাথায় ঢুকলো কি বললাম? যে ডাইরেক্ট অ্যাঙ্গেল দেখলাম বসাবো, উত্তর মিলবে না। আমি কিন্তু চেষ্টা করি আমার তরফ থেকে, ভেবে রাত জেগে, যত রাজ্যের চেষ্টাটা একটাই করি, ছাত্র কোথায় কোথায় ভুল করতে পারে, ছাত্ররা কোথায় কোথায় গিয়ে মিস করে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটাকে পয়েন্ট পয়েন্ট করে তুলি। দায়িত্ব তোমাদের সেগুলোকে খাতায় নোট ডাউন করা, মাথায় রাখা, যে অ্যাঙ্গেল মানেই সচরাচর প্রচুর ছেলে, 70 থেকে 80% ছেলে ভাববেই না 90 ডিগ্রি দেখলো ডাইরেক্ট 90 ডিগ্রি বসিয়ে দিয়ে কিন্তু কাজ করতে শুরু করে দেবে, কি 45 ডিগ্রি দেখলো 45 ডিগ্রি ধরে কাজ করতে লাগবে, কিন্তু মোটেই অঙ্কটা হবে না। বোঝা গেল? কারণ এখানে আমাদের যে থিটাটা এসে কার জায়গায় এসছে? বৃত্তচাপের জায়গায়, লেন্থের জায়গায়। তাহলে আগে লেন্থে কনভার্ট করতে হবে। বোঝা গেল? তো এর উপরে ছোট করে নোট আমি বানিয়ে রেখেছি। তো ফাইনাল অ্যান্সার তো ওটাই আসবে, এই যে μ0I/4πa বি নেট। আর এখানে যেটা বসাচ্ছি সেটা হচ্ছে এ থিটা, আমি ক্যাপিটাল আর দিয়ে বার করেছিলাম, এখানে এ দিয়ে আছে, ব্যাসার্ধের জায়গায় এ লেখা আছে। তাহলে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো কি কি মনে রাখতে হবে? যে থিটাকে অবশ্যই রেডিয়ান নে হতে হবে, মানে ডিগ্রিতে বসিয়ে দিয়ে অঙ্ক করে দেবো 90 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি হবে না, রেডিয়ানে কনভার্ট করতে হবে, মানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার সাথে π/180 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? π/180 দিয়ে। তাহলে π/180 দিয়ে গুণ করব। তেমনি যদি আমরা ভাবি থিটা যদি 2π হয় তাহলে কত হবে? কত হবে? 2π যদি ভাবি তাহলে 2π ইন্টু π। বোঝা গেল? ওকে, একটা দুটো অঙ্ক দিই, 1/4 যেন নোট দেওয়া আছে, বসে টুকে রাখো, এগুলো না রাখলেও হবে। যে সিস্টেম শিখিয়ে দিলাম, 180 ডিগ্রি মানে পাই, 45 ডিগ্রি মানে কত, 90 ডিগ্রি মানে কত, ক্যালকুলেট করলেই করা হয়ে যাবে। চলো একটা সুন্দর দেখে অঙ্ক করো। টেবিল, টেবিল যেটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে কত কত ভ্যালু হতে পারে। অনেকে থাকে যে ডাটা তুলে রাখতে ভালোবাসে, যতগুলো হতে পারে। অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হতে পারে, যে কোনো বৃত্তচাপের জন্য কি হবে, এক্ষুনি শিখলাম। যে কোনো বৃত্তচাপের জন্য মনে পড়ে μ0I/4πa, অসীম দৈর্ঘ্যের তার, ঋজু তার, মনে পড়ে আগের দিনে করেছিলাম। μ0I/2πr, বৃত্তের চতুর্থাংশের জন্য হবে ওটা, অর্ধেকের জন্য হবে ওটা, পূর্ণবৃত্তের জন্য হবে ওটা। আচ্ছা, সসীম দৈর্ঘ্যের ঋজু তার আমাদের আগের দিনের টপিক ছিল, সসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে মনে পড়ে নিশ্চয়। আর লুপের অক্ষের উপরে অবস্থিত, এইটা আমাদের আসবে, এটা এখনো হয়নি, মাথায় রেখো, এটা আমাদের এখনো কিন্তু হয়। তিনটে মনে রাখার জন্য যে অ্যাঙ্গেল গুলো বলেছি রেডিয়ানে কনভার্ট করা, এগুলো জাস্ট তোমাদের সুবিধার জন্য নোট করে করে রাখা আছে। ওকে, চলো এটাকে করো। কি বলেছে? চিত্রে প্রদর্শিত দুটো সমকেন্দ্রিক কোসেন্ট্রিক এবং একই সমতলে অবস্থিত বৃত্তাকার পরিবাহী লুপে ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 যদি লুপ দুটিতে বিপরীত অভিমুখে I1 ও I2 তড়িৎ প্রবাহিত হয়, তবে সাধারণ কেন্দ্র যে ও আছে, তাহলে এটা হচ্ছে কি সাধারণ কেন্দ্র ও,
তাতে নেট চৌম্বক ক্ষেত্র বি নেট বার করতে হবে আমাদেরকে। বি নেট কত ক্যালকুলেট করো। আর কি বলেছে, একটা বলেছে হচ্ছে কি R1, চলো এটাকে R1 ধরে নিই, আর এটা হচ্ছে কি R2। আর কি বলেছে R1 R2, যদি দুটো লুপের তড়িৎ প্রবাহ বিপরীত দিকে আছে তাহলে R1 যদি ধরি এদিকে, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1, তাহলে একে উল্টো ধরতে হবে, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I2, এবং দেওয়া আছে B1 গ্রেটার দেন B2, B1 গ্রেটার দেন B2, মানে এটা বড়, এর জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে B1, আর এটার জন্য যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে B2। বি নেট বার করো, চলো বার করো আগে তোমরা নিজেরা। তাহলে আমাদের মূল সূত্র কি, মূল সূত্র কি, B is equal to mu naught I by 2a, mu naught I by 2a। এবার আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো সার্কেল আছে, দুটো কারেন্ট আছে, I1 কারেন্ট যাচ্ছে যার জন্য তাকে নাম দিলাম B1, তাহলে mu naught I1 by 2R1, 2R1। B2 যেটা কারেন্ট 2 নম্বর যেটা আছে তাতে B2 বললাম, B2 জন্য কি হবে mu naught I2 by 2R2। কোশ্চেনটা খুব সহজ করার জন্য ব্র্যাকেটে বলে দেওয়া আছে B1 গ্রেটার দেন B2। আমি দু চার কথা না বললে আমার মনে শান্তি হচ্ছে না, সেটা হচ্ছে এসব ক্ষেত্রে অঙ্ক কিন্তু B1 গ্রেটার দেন B2 দিয়ে আসবে না। যেমন এই কোশ্চেনটা ভেরিয়েশন কেমন ভাবে ফেলে দেবে, যে দুটো তারই একই প্রবাহ যাচ্ছে, বা বলে দিল ছোট বৃত্তের থেকে বড় বৃত্ততে দ্বিগুণ প্রবাহ যাচ্ছে, বোঝা গেল, ব্যাসার্ধর একটা সম্পর্ক দিয়ে দিল, তারপরে চাইবে যে কোন দিকে ডাইরেকশন কি, তাহলে একটু জটিলতার সৃষ্টি হয়ে যাবে, মাথায় ঢুকলো। এটা যেহেতু বেসিক প্রথম অঙ্ক করছি ওই জন্য বলা থাকলো। এবার কি B1 গ্রেটার দেন B2, B1 গ্রেটার দেন B2, তার মানে দাঁড়ালো কি, তার মানে দাঁড়ালো হচ্ছে গিয়ে B net is equal to B1 minus B2। B1 কত mu naught I1 by 2R1 minus mu naught I2 by 2R2। চলো mu naught by 2 কমন নাও, ব্র্যাকেটে পড়ে থাকলো হচ্ছে কি I1 by R1 minus I2 by R2, এটা হচ্ছে B নেট। এবার প্রশ্ন হচ্ছে যদি আমাকে বলে দেওয়া থাকতো দুটোতে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে, দুটোতে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তোমরা বুদ্ধি খাটিয়ে বলো এই রেজাল্ট কি তাহলে ঠিক হতো? ভালো করে তাকিয়ে দেখো যে R1 যে সে বড়, R2 যে সে ছোট, তাহলে R1 এবং R2 দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্কে ভাগ আকারে বসে আছে, তাহলে যা ছোট সে আসলে ভ্যালুটা বড়, মানে বলতে চাইছি R1 যেহেতু বড়, R1 যেহেতু বড়, R1 যেহেতু বড় ভাগ হচ্ছে মানে কি হয়ে যাবে B1 কি হয়ে যাবে ছোট। B1 কি হওয়া উচিত ছিল, B1 লেস দেন B2 হওয়া উচিত ছিল, শর্ত যদি হয়ে যেত, যদি শর্ত হতো, আমি কিন্তু শর্ত আরোপ করছি, খেয়াল রেখো গোলমাল পাকি ফেলো না, যে I1 is equal to I2 is equal to যদি বলে দিতাম I, একই তড়িৎ প্রবাহ যাচ্ছে এরকম যদি বলা থাকতো, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি B1 লেস দেন B2 হয়ে যেত, হতো না? তাহলে এক্ষেত্রে বি নেটের ভ্যালু কিন্তু নেগেটিভ পেতাম, পেতাম কি পেতাম না, বিয়োগটা হওয়া দরকার ছিল, তাহলে mu naught by 2 I2 by R2 minus I1 by R1, তবে কি ঠিক হতো, বোঝা গেল? ব্যাসার্ধ যদি দ্বিগুণ বা ওর থেকে দ্বিগুণ এরকম যদি কিছু বলতো তার জন্য আবার রিলেশন আসতো। যাই হোক, জটিলতা এইভাবে তোমাকে সৃষ্টি করবে, জেনারেল কনসেপ্ট এটাই, এর উপরে ভিত্তি করে আমরা এগোবো। চলো এখানে সলিউশন তোমাদের জন্য করে দেওয়া আছে, সুন্দর করে দেখো। এবার এটাকে করার চেষ্টা করো। চিত্রে প্রদর্শিত তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার দুটি অর্ধবৃত্তাকার চাপ
ব্যাসার্ধ R1, এই দেখো কত রকমের সৃষ্টি করতে লাগলো। অর্ধবৃত্তাকার চাপ, এক প্রবাহ দুটোতে আই যাচ্ছে, তার দুটো অর্ধবৃত্তাকার চাপ ব্যাসার্ধ হচ্ছে R1 এবং R2 এবং দুটি সরল রেখাংশ নিয়ে গঠিত। আচ্ছা, লুপটি সাধারণ কেন্দ্রে ওতে নেট চৌম্বক ক্ষেত্র বি নেটের মান এবং অভিমুখ নির্ণয় করো। দারুণ কোশ্চেন, কোশ্চেনটা খুবই সুন্দর। এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, খুব বাজে হলো বৃত্তচাপ, তোমরা খাতাতে ভালো করে এঁকো। আমার ভালো করে বৃত্তচাপ হলো না। বেশ, তাহলে এই হচ্ছে বৃত্তচাপ, আর এই একটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ, ঠিক আছে, সমকেন্দ্রিক। এবার কি বলেছে, চিত্রে প্রদর্শিত তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে। চলো এদিকে তড়িৎ প্রবাহ ধরে নি, আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এই গেল, এদিকে আয় তড়িৎ প্রবাহ যাবে, এইদিকে আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে, এদিকে আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে, আবার এদিকে আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটা যে করতে পারবে ভালো লাগবে। হ্যাঁ, তার কনসেপ্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে তার দুটি অর্ধবৃত্তাকার চাপ R1 এবং R2, তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। R1 এবং R2 ও কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রফল হলো এখানে, এটা হচ্ছে ও কেন্দ্র। এখানে বি নেট কত, হোয়াট ইজ বি নেট অ্যাট সেন্টার? চলো মন প্রাণ দিয়ে করার চেষ্টা করো, সবকিছু কনসেপ্ট অলরেডি জানা হয়ে গেছে। তাহলে এই অঙ্কটাকে মোটামুটি তিন রকম ভাবে করা যাবে। প্রথম যে কনসেপ্ট শিখেছি সেটা, টেবিলের যে কনসেপ্ট শেখালাম, মানে থিটা দিয়ে বৃত্ত চাপ দিয়ে যেটা শেখালাম সেখান থেকেও করে দেওয়া যাবে। আর ডাইরেক্ট আমরা যেটা বি বার করতে শিখেছি, বি এর সূত্র কি, মিউ নট আই বাই 4a অর্ধবৃত্তের ক্ষেত্রে। এবার দেখার বিষয় হচ্ছে এখানে B1 জন্ম দেবে একজন, R1 এর জন্য ধরলাম B1 আর R2 এর জন্য ধরলাম B2, বলেই দিলাম আমি, R1 এর জন্য B1, R2 এর জন্য B2। এবার ভালো করে খেয়াল করো, ব্যাসার্ধ নিচে বসছে, তাহলে সূত্র অনুযায়ী আমি দাঁড়াও লিখি, B1 ইজ ইকুয়াল টু মিউ নট আই, যেহেতু কারেন্ট দুটোতে আই যাচ্ছে, 4R1, আর B2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, মিউ নট আই বাই 4R2। তাহলে ভালো করে দেখো, দুটো তিনটে জিনিস এখানে খেয়াল রাখলে অঙ্কটা হয়ে যাবে। এক, B1 বড় না B2 বড়, কার থেকে কাকে বিয়োগ দেবো? দেখতে পাচ্ছি যে মিউ কনস্ট্যান্ট, মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, R1 ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে, R1 ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে, R1 ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে। R1 যদি ব্যস্তানুপাতিক সম্পর্কতে থাকে তাহলে এটা যত বড় হবে B1 তত কমবে। আর R2 এখানে বড় না ছোট, বড়, তাহলে এ ছোট, B1 বড়, তাহলে B1 মাইনাস B2 করব। তাহলে B net is equal to B1 minus B2, mu naught I by 4 pi 4R1 minus mu naught I by 4R2। mu naught I by 4 পুরো কমন নিই, তাই না? তাহলে কমন নিলে কি দাঁড়াচ্ছে, মিউ নট আই বাই 4 ব্র্যাকেটের ভিতরে 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এবার এখানে কিন্তু বি নেট তো বেরিয়ে গেল, খুব সুন্দর ব্যাপার। কিন্তু একটা কোশ্চেন এখনো অধুরা রয়ে গেছে, ডাইরেকশন কোনটা, ডাইরেকশন কোনটা? দেখো যা শিখিয়েছি তার ভিতর থেকেই হবে। চলো, কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে এখানে, তাহলে সেন্টারে কোন দিকে যেতে চাইছে, বাইরে। কে সেটা, কে সেটা, B2, R2 এর জন্য B2 জন্ম দিচ্ছে,
R1 কারেন্ট কোন দিকে, বাইরের দিকে, বলরেখা কোন দিকে ঢুকছে, ভিতর দিকে। তাহলে B1 এর জন্য তাহলে একটা করে লিখি, B2 এর জন্য আবার দেখি, B2 এর জন্য B2 এদিকে সেন্টার, দেখো এখানে কিন্তু দেখো একটা খেয়াল করার বিষয় আছে, যদি এখানে বিচার করি, কালারটাকে চেঞ্জ করি, দেখো ভালো করে মন দিয়ে দেখো, অনেকের এখানে হয়তো জানা নেই, ভালো করে দেখো, যদি এই তারটার জন্য এখানে বিচার করি, কোথা ঢুকছে, ভিতর দিকে, আগের দিন আমরা আলোচনা করেছি ক্রস। এই তারটার জন্য যদি এই ঘুরিয়ে এসে সেন্টারে ভাবি, কোন দিকে কাজ করছে, বাইরের দিকে, তাহলে তারের একদিকে যদি ক্রস হয় তাহলে নিচের দিকে ডট হয়, এটা খেয়াল রাখার বিষয়। তাহলে তারের সেন্টারের জন্য এখানে কোথায় করতে বলছে, ডট। তাহলে B2 কি করতে বলছে, ডট। B2 কি হতে বলছে, ডট। B1 B1 এদিকে যাচ্ছে, B1 এদিকে, তাহলে সেন্টারে দেখবো, সেন্টারে কি হতে চাইছে, সেন্টারে ভিতর দিকে, ভিতর দিকে মানে ক্রস, তাহলে B1 হতে চাইছে ক্রস। এবার দেখো কে বড়, B1 বড় B2 বড়, কে বড়, B1 বড়, তাহলে ক্রস এখানে এফেক্টিভ হবে। তাহলে আমার এখানে বি এর নেট বি কোন দিকে কাজ করছে, নেট বি আমার এখানে কাজ করছে ক্রস, মাথায় ঢুকলো, নেট বি কাজ করবে সেন্টারে ক্রস, মানে খাতার ভিতর দিকে চলে যাচ্ছে। আশা করি টোটাল জিনিসটা বোঝা গেছে। তাহলে এটা তো গেল হচ্ছে কি সার্কুলার, মানে বৃত্তাকার, একের অধিক বৃত্ত, তাই না, সেন্টারে সাইডে চাইতে পারে। এরপরে অনেক জটিল রকম সার্কিট করা যায়, আমরা একে একে সেগুলোকে আনবো। তো ওখানে কি থাকবে, তার নানা রকম লুপ পাকিয়ে আছে, এক একটা এক এক রকম লুপ করছে, সেন্টারে কি হবে, সাইডে কোথায় হবে, এরকম ভাবে চাইবে। তো সেটা তো একে একে আমরা শিখবো। বেসিক নলেজ যতটা শেখালাম, বেসিক কনসেপ্ট যতটা হলো, তার ভিতরটা কিন্তু বেরিয়ে গেলে চলবে না, মনে রাখতে হবে এই টোটাল কনসেপ্ট যত ভালো তোমার মাথায় থাকবে, পরবর্তী জিনিসগুলো ততটা ইজি লাগবে, আর এটা যতটা বাজে হয়ে থাকবে পরবর্তী কনসেপ্ট ততটা টাফ লাগবে। তো এত দূরই, ঠিক আছে, ওকে।